শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল বিতমির। সংস্কার এবং বিচারের নামে ভোট ছাড়া ক্ষমতায় থাকার স্বপ্ন দেখলে তা দুঃস্বপ্নে পরিণত হবে। কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চালবাহানা না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। একই অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপি মাঠে নামলে নির্বাচন আটকানোর শক্তি কারো নেই। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য বলেন যে বিগত 17 বছর ধরে বিএনপি নির্বাচনের জন্য আন্দোলন করে যাচ্ছে বলেই এ নিয়ে কথা বলছে। এদিন রাজধানীতে এক অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবরত অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই যদি আমরা নাম যারা বলে 16 বছরে আমরা কিছু করতে পারি নাই, তাদেরকে বলবো আমরা এখন 16 দিনে তাদেরকে দিতে পারি। নির্বাচনের আগে এই ছাত্র জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিতের পাশাপাশি মৌলিক সংস্কার করতে হবে। বগুড়ায় জুলাই পদযাত্রার কর্মসূচিতে এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দিনের শুরুতে বগুড়ায় গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে দেখা করেন দলের নেতারা। শহরের পর্যটন মডেলের সভাকক্ষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। আবেগাপ্লুত হয়ে পড়েন নাহিদও। শহীদ পরিবারের সাথে সাক্ষাতের পর সভায় নাহিদ বলেন, নির্বাচনের আগেই ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে, সেই সাথে করতে হবে মৌলিক সংস্কার। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের 64 জেলায় কর্মসূচির অংশ হিসেবে এদিন বগুড়া জয়পুরহাট পথসভা করে জাতীয় নাগরিক পার্টি। গণ অভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য। আমাদের এবারের আন্দোলন, আমাদের এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, শুধু দলের পরিবর্তন নয়, এই মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, জনগণ আর যেন তেন ভোট চায় না, এমনটাই বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ফেনীতে যাওয়ার পথে সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় আয়োজিত পথসভায় একথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, বিভিন্ন জায়গায় রাজনীতির নামে চাঁদাবাজি, লুটপাট লক্ষ্য করা যাচ্ছে। হুঁশিয়ারি দেন, দুর্বৃত্তরা যদি নিজেদের না সামলায় তাহলে জনগণই ব্যবস্থা নেবে। এ সময় নতুন কিংবা পুরাতন যে কোনো ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডক্টর শফিক। আমরা কেন কেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাজনীতির নামে যে অপকল্পর উন্মাদ আমরা লক্ষ্য করছি। দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান। আগস্টের শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। এর আগে 1 জুলাই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয় ট্রাইব্যুনালে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ সহ 5টি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রংপুরে আবু সাইদের হত্যা থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে সবগুলোর সুপিরিয়র কমান্ড হিসেবে দেখানো হয়েছে শেখ হাসিনাকে। শুনানি শেষে অভিযোগ গঠন হলে আগস্টেই সাক্ষ্য গ্রহণ শুরুর কথা জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমরা অবগত হয়েছি যে খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। গত 15 বছরের সাংবাদিকতার সুষ্ঠু মূল্যায়ন করা হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJCর পর্যালোচনা এবং মতবিনিময় সভায় এমনটা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের 4 মাসে তেমন কোনো অগ্রগতি না থাকাই ছিল হতাশা। দ্রুত সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা। সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, ভিন্ন বেতন কাঠামো, অন্যান্য সুবিধা নিশ্চিত করা সহ গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া BJCর সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানায় সাংবাদিকদের এই সংগঠনটি।
এখন আপনি গত 15 বছরের যে জার্নালিজম সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ হওয়া উচিত। সেটা নিয়ে আমরা যেটা করছি, আমরা ইউএনকে লিখছি, ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে। আমাদের হয়তো ভুল থাকতে পারে, আমাদের কমতি থাকতে পারে, কিন্তু যেটুকু আমরা দিয়েছি সরকার সেটুকু অ্যাটলিস্ট প্রায়োরিটি বেসিস কিছু বাস্তবায়ন যদি করত, উদ্যোগ যদি নিত, তাহলে হয়তো বা সংস্কার কমিশন নিয়েও মানুষের মধ্যে এত দ্বিধা সন্দেহ কাজ করতো না। এই 15 দফা সুপারিশের মধ্যে 2-3টা দফা নিয়েও যদি কাজ শুরু হয়, আমি মনে করি যে কমিশনের সদস্যরা যেভাবে একটু সান্ত্বনা পাবেন, তেমনি আমরা মিডিয়াতে যারা কাজ করি, যাদের জন্য এই কমিশন রিপোর্ট, তারাও একটু আশান্বিত হব যে না, এই সরকারের আমলে অন্তত কাজটা শুরু হয়েছে। অন্যদিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে না পারলে পুলিশ বাহিনীতে করা কোনো সংস্কারই কাজে আসবে না, মত দিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, ভাবমূর্তি ধ্বংসের জন্য পুলিশ নয়, বরং পুরো রাষ্ট্র কাঠামো দায়ী। জাতীয় প্রেস ক্লাবে পুলিশ সংস্কার নিয়ে আয়োজিত গোল টেবিল আলোচনায় বক্তারা বলেন, একদিকে সংস্কার কমিশন কারো সঙ্গে আলোচনা না করেই রিপোর্ট দিয়েছে, আর অন্যদিকে ঐকমত্য কমিশন আলোচনার বিষয়বস্তু থেকে পুলিশ সংস্কার কমিশন বাদ দিয়েছে। আলোচকরা জানান, নিয়োগ, বদলি, পদোন্নতি সহ আমূল সংস্কার করা না গেলে পুলিশকে পুরোপুরি কার্যকর করা কঠিন। পুলিশের সংস্কার নিয়ে আলোচনার আয়োজন হলেও ছিলেন না বাহিনীটির দায়িত্বশীল কোনো কর্মকর্তা। এ নিয়েও সভায় ক্ষোভ জানান কেউ কেউ। 1861-এর যে পুলিশ অ্যাক্ট ছিল সেটা এখনো ক্রমান্বয়ে চলছে। এটা নিয়ে যারা বিশেষজ্ঞগণ আছে তারা অদল বদলের কথা বলতে পারেন। আমাদের তো এখনই সময় সংস্কার করার। অন্তর্বর্তী সরকারের যে সুবিধাটি রয়েছে দলীয় সরকারের সেটা নেই। দুটো বাহিনীর সর্বনাশ করেছেন আপনারা, পুলিশেরও সর্বনাশ করেছেন, সামরিক বাহিনীরও সর্বনাশ করেছেন। কারণ সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা করাপ্ট হয়েছে, সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা ক্রিমিনাল হয়েছে, এবং এর কারণে সামরিক বাহিনীও বিতর্কিত হয়েছে, সামরিক বাহিনীও রাজনীতিকরণ হয়েছে। সো ইট ওয়াজ এ রং কনসেপ্ট, যেই করে থাকুক না কেন পুলিশের মধ্যে সেনাবাহিনী সামরিক বাহিনীকে নিয়ে আসা ওয়াজ এ রং কনসেপ্ট। শহীদ পরিবারকে ব্যবহার করে মামলা বাণিজ্য চলছে বলে অভিযোগ করেছেন শহীদ সৈকতের বোন সাবিনা আফরোজ শ্রাবন্তী। তিনি বলেন, আসল অপরাধী ধরা না পড়ায় মামলা করতে অনীহা আছে শহীদ পরিবারের। বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে জাস্টিস অ্যান্ড রিফর্ম ওয়াচ আয়োজিত জুলাই এবং বিচার, প্রত্যাশা ও সংকট এই শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রথম সারির নেতারা চলে গেলেও তৃণমূল এখনও ভিন্ন পরিচয়ে রয়ে গেছে, তাই মামলা করতে শহীদ পরিবারগুলো ভয় পাচ্ছে। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার বলেন, ট্রাইব্যুনাল মিডিয়া ট্রায়াল বা শোনা কথার ভিত্তিতে রায় দেবে না, অভিযুক্তরাও সুযোগ পাবে নিজেদের নির্দোষ প্রমাণের। কোনো শহীদ পরিবার আমরা কেউ চাই না যে আমাদের সন্তানদের নাম ভাঙায় কেউ কোনো বাণিজ্য করুক। এটা কিন্তু মামলা বাণিজ্য হচ্ছে, এটা আমরা সবাই জানি, কিন্তু এটা নিয়ে আমি ওভাবে কোনো ভিজিবল স্টেপস দেখিনি। ট্রাইব্যুনাল আর যাই কিছু কোনো আপনার মিডিয়া ট্রায়াল করবে না, অথবা শোনা কথার ভিত্তিতে আসলে ট্রায়ালটা হবে না। যার বিরুদ্ধে বিচারটা হবে, যার বিরুদ্ধে অভিযোগ আনা হবে, তাকেও পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে নিজেকে ডিফেন্ড করার। বিশ্ব শান্তি এবং মঙ্গল কামনায় শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। সনাতন ধর্ম বিশ্বাস মতে কৃষ্ণ, বলরাম এবং তাদের বোন সুভদ্রার নগর ভ্রমণ স্মরণেই রথযাত্রা পালিত হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে স্বামীবাগ আশ্রমে গিয়ে শেষ হয়। রথযাত্রার আগে হওয়া আলোচনায় প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বলেন, সহিংসতা, হত্যা বন্ধ হোক, পৃথিবীতে শান্তি ফিরে আসুক। জগন্নাথ আমাদেরকে এত কৃপা করুক, সমস্ত পৃথিবীর মানুষ আমরা শান্তিতে সুখে বসবাস করতে পারি। জগন্নাথ এই দিন রথের নেমে আসে, রাস্তায় নেমে আসে আমাদের দর্শন দেওয়ার জন্য। সমস্ত রকম সহিংসতা, হিংসা বন্ধ হোক, পৃথিবীর সব সত্তা শান্তি লাভ করুক, পৃথিবীতে শান্তি বিরাজ করুক। জগন্নাথ দেবের জয়। বাংলাদেশে বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করল ইবিএল এবং মাস্টার কার্ড। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর ঢাকাস্থ এক হোটেলে এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার।
নতুন এই কার্ডে সর্বাধুনিক বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকেরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিরাপদ লেনদেন করতে পারবেন বলে জানান আয়োজকরা। একই সাথে জানান এই কার্ড গ্রাহকদের ব্যক্তিগত তথ্য অপব্যবহার থেকে সম্পূর্ণ সুরক্ষিত। নারায়ণগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগের মাধ্যমে লিফলেট বিতরণ করেছে সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা। শনিবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি র্যালি বের হয়। স্থানীয় বিভিন্ন মার্কেটে লিফলেট বিতরণ করা হয়। এ সময় তারেক রহমান ৩১ দফা বুঝে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু। এছাড়া দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে দেশে কোনো দুর্নীতি থাকবে না, খুন খারাপি থাকবে না। রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। 18 জুলাই রাষ্ট্রীয় সহযোগিতায় রাজধানীর হাতিরঝিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ দিবস পালন করা হবে বলে জানিয়েছেন প্রাইভেট ইউনিভার্সিটির ঐক্যের সংগঠকেরা। বিকেলে গণভবনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের সাথে বৈঠক শেষে একথা জানায় সংগঠনটি। বলেন, জুলাইয়ে ফ্যাসিস্ট অপসারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানকে জাতিকে স্মরণ করাতেই উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতারা বলেন, আগামী রাষ্ট্র বিনির্মাণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দমিয়ে রাখা যাবে না। 21টি রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন নিয়ে গত 26 জুন এই সংগঠন আত্মপ্রকাশ করে। প্রাইভেট ইউনিভার্সিটি ঐক্যের পক্ষ থেকে বিশাল বড় একটি প্রোগ্রামের আয়োজন করা হবে, কিন্তু প্রোগ্রামের আয়োজনে কিভাবে থাকবে, কি থাকবে না থাকবে সে বিষয়ে আমরা আপনাদের জন্য সারপ্রাইজ রাখছি। বিশাল প্রোগ্রাম করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের পক্ষে সরকারের পক্ষ থেকে সমস্ত হেল্প করার কথা বলা হয়েছে এবং পাশাপাশি আপনারা 18 জুলাই চোখ রাখুন হাতিরঝিলে। প্রাইভেট ঐক্যর ব্যানারে আমরা 18 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার মাধ্যমে আমরা একটি ব্যাপক মেগা প্রোগ্রাম করতে যাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চাতলপাড় বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাঁঠালকান্দি গ্রামের উল্টা গোষ্ঠী এবং মোল্লা গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়া দুই পক্ষ। এ সময় মোল্লা গোষ্ঠীর সমর্থক সোহরাব মিয়া নিহত হয়। আহত হয় আরও 25 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত 6 আসামিকে আটক করেছে র্যাব। শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, মোবাইল চুরি এবং এর প্রেক্ষিতে থানায় মামলার ঘটনাকে কেন্দ্র করে আক্রোশ, যার প্রেক্ষিতে এই হত্যাকাণ্ড। সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিকল্পনা মাফিক মব তৈরি করা হয়েছে। এই ঘটনায় আটককৃতরা হল রবিউল আউয়াল, বাচ্চু মিয়া, আতিকুর রহমান, দুলাল এবং আকাশ। র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন জানান, ঘটনার সাথে আরও যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। 6 জনকে অ্যারেস্ট করেছি। এর মধ্যে যে মামলা, তার মামলার 3 নম্বর আসামি, 5 নম্বর আসামি এবং 33 নম্বরের যে অভিযুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং সাথে আরও 3 জন তাদের সহযোগীকে অ্যারেস্ট করা হয়েছে। মেইন অ্যাকিউজ যারা এই মবটাকে ইন্ধন দিয়েছে তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। 38 জনের মামলা হয়েছে। তাদেরকে আমাদের অভিযান কার্যক্রম চলমান রয়েছে, এটাই শেষ না। ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিকেলে উদ্বোধন করা হয় এবারের আয়োজনের। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ.এস.এম. আমানুল্লাহ। আয়োজকরা জানায়, বাংলাদেশ সহ এবারের আয়োজনে অংশ নিচ্ছেন ভারত, কোরিয়া, ডেনমার্ক ও তুরস্কের মূকাভিনেতারা। 3 দিনব্যাপী আয়োজনের প্রথম দিন ছিল মূকাভিনয় কর্মশালা এবং মূকাভিনয় প্রদর্শনী। দ্বিতীয় দিনেও থাকবে প্রশিক্ষণ ও প্রদর্শনী। অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে এবারের উৎসব মিলনমেলায় পরিণত হবে বলে আশাবাদ জানান আয়োজকেরা। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2 দিন ব্যাপী দ্বিতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। শনিবার বিকেলে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুল আউয়াল। প্রতিযোগিতায় বিজয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, রানার আপ হয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শুক্রবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগঠন পাস্ট ডিবেটিং সোসাইটির আয়োজনে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশগ্রহণ করে 32টি বিশ্ববিদ্যালয়ের দল। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।